১৬ বছর নির্বাচন খারাপ করার ভূমিকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ইসি সানাউল্লাহ। বাংলাদেশিদের ভিসা দেওয়া আরও বাড়াবে ভারত, বললেন বিক্রম মিস্ত্রি। জানাবো নির্বাচনে জটিল সমীকরণ, কতটুকু প্রস্তুত বিএনপি। এবং সর্বশেষে জানাবো প্রবীণরা সমাজের বোঝা নন, বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ১৬ বছর নির্বাচন খারাপ করার ভূমিকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, গত ১৬ বছরে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো নির্বাচনে ছিল, কিন্তু তারা কোন ভূমিকায় ছিল? তারা তো নির্বাচন খারাপ করার কাজটা করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। এবারও হয়তো অতটা শক্তিশালী অবস্থানে থাকবে না, কিন্তু নির্বাচন ভালো করার জন্য কাজ করবে। সংলাপে উঠে আসা বিভিন্ন মতামতের প্রেক্ষিতে তিনি বলেন, প্রতিটি সংসদীয় এলাকায় ইসির তত্ত্বাবধানে সব প্রার্থীকে এক মঞ্চে এনে তাদের নির্বাচনী এজেন্ডা তুলে ধরার ব্যবস্থা করব। কিছু কিছু বাহিনী একটা ট্রমার মধ্য দিয়ে গেছে। পাশাপাশি এর বাইরেও গত ১৬ বছরের সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে তা তো আমরা রাতারাতি সংশোধন করতে পারি না। তিনি বলেন, পর্যবেক্ষকের নিবন্ধন পেতে ৩০০-র বেশি আবেদন করেছে। আগের সময়ে যারা ছিল সবাইকে বাদ দিয়েছে। এখন মতাদর্শ থাকতেই পারে, এমন কাউকে বাছাই বাদ দেইনি, সেটা তো থাকতেই পারে। আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, কোনো পর্যবেক্ষণ পেলে আমরা তা দেখাবো। ৩০০ আবেদন থেকে বাছাই করে ৭৩টি এসে দাঁড়িয়েছে। এটা আরো কমবে, আবার অনেক কমিয়ে ফেললে পর্যবেক্ষণ বাধাগ্রস্ত হতে পারে। সীমানা নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনে ছিল ১০% ভোটারের ব্যবধানে সীমানা করা, কিন্তু বাস্তবতায় আমরা সেটা করতে পারিনি, কারণ ২০০-র মতো আসনে কাটাছেঁড়া করতে হতো। যেখানে সম্ভব সেখানে হাত দিয়েছি আমরা। ইউনিয়ন পৌরসভা ভাঙেনি, সিটি ভেঙেছি, উপজেলা তো ভেঙেছেই। বাংলাদেশিদের ভিসা দেওয়া আরও বাড়াবে ভারত, বললেন বিক্রম মিস্ত্রি। আগামী দিনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়ার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশ আমাদের অন্যতম বৃহৎ ভিসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি গত বছরের জুলাই আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল, বর্তমানে তা প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। এরই মধ্যে ভিসা ইস্যুর হার বেড়েছে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে। পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যুর সংখ্যা বিশ্বের যে কোনো স্থানে আমাদের বৃহত্তম কার্যক্রমগুলোর একটি। ৫ আগস্টের ঘটনার সময় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কিছুটা প্রভাবিত হয়েছিল, তাই ভিসা পরিষেবা পরিচালনায় কর্মী বিন্যাস পরিবর্তন আনতে হয়েছিল। এখন ভিসা কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি গতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত থেকে পৌঁছিন বেড়ে যাওয়ার বিষয়ে বিক্রম মিস্ত্রি জানান, পৌঁছিন একটি আইনি প্রক্রিয়ার বিষয়। এই ধরনের কার্যক্রম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই হওয়া উচিত। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৪,০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত নিরাপত্তা এবং মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে। নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। নির্বাচনে জটিল সমীকরণ, কতটুকু প্রস্তুত বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখনো স্পষ্ট নয় কোন প্রক্রিয়ায় তা সম্পন্ন হবে। জুলাই জাতীয় সনদ কার্যকর করা হবে কি না এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নাকি সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আইনসভার সদস্য নির্বাচন হবে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। বিশেষত পিআর পদ্ধতি নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে জামাতে ইসলামী ও বিএনপির মধ্যে। দেশের দুটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচনে জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিপুল ব্যবধানে জয় দলটিকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে। ইতিমধ্যে দলটি প্রতিটি আসনে একক প্রার্থী ঘোষণা দিয়ে প্রস্তুতি শুরু করেছে। অন্যদিকে বিএনপি এখনো ভোটের মাঠে পুরোপুরি গোছানো নয়। প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলছে, ধীর গতিতে চলছে বিক্ষিপ্ত প্রচারণা। তবে দলীয় সূত্রে জানা গেছে, ২ শতাধিক আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রস্তুত। একাধিক যোগ্য ব্যক্তি প্রার্থী সমন্বিত সিদ্ধান্তে মনোনয়ন। দলীয় সূত্র অনুযায়ী অল্প কিছু আসনে ২-এর অধিক প্রার্থী রাখা হলেও অধিকাংশ আসনে একক প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। এসব প্রার্থীর বিষয়ে মনোনয়ন বোর্ডের মতামত নিয়ে
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের জানানো হবে। তফসিল ঘোষণার আগে অন্তত 70% আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। এবার শতাধিক আসনে নতুন মুখ দেখা যেতে পারে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করতে হতে পারে। তাও বিবেচনায় রাখছে দলটি। মনোনয়ন বোর্ডে উত্থাপিত তালিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি মাঠ পর্যায়ে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক ভূমিকা ও গ্রহণযোগ্যতা যাচাই করেছেন। তবে প্রতিটি আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মনোনয়ন বোর্ডের মতামতকে প্রাধান্য দেওয়ার কথা রয়েছে। একটি সূত্র জানিয়েছে, এবার একক মতামতের ভিত্তিতে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। দলের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া নেতাদের বিষয়েও স্থায়ী কমিটি বা মনোনয়ন বোর্ড মতামত দিতে পারবে এবং সেই মতামতের ভিত্তিতে বাছাই করা প্রার্থীর মনোনয়নও পরিবর্তন করা হতে পারে। এ প্রসঙ্গে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। কোথাও 5 জন, কোথাও 7 জন, আবার কোথাও 10 জন পর্যন্ত প্রার্থী আছেন। প্রত্যেকেই সক্ষম ও উপযুক্ত। প্রার্থী নির্বাচনের কাজটি আমাদের একক নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হচ্ছে। বর্তমান আমরা জেলা ও বিভাগ ভিত্তিক সেই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে। একক প্রার্থী নীতি, বিতর্কিত প্রার্থী এড়ানোর পরিকল্পনা। দলের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী একক পরিবার বা এক পরিবার থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না। ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা কম থাকায় অনেক আসনে বিএনপির বহু নেতা মনোনয়ন চাইবেন বলেও ধারণা করা হচ্ছে। তবে বিতর্কিত কাউকে প্রার্থী না করার নীতি নিয়েছে দলীয় হাইকমান্ড। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই মাঠ পর্যায়ে 5টি জরিপ সম্পন্ন হয়েছে, যার ফলাফল জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই হচ্ছে। দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, 300 আসনের মধ্যে প্রায় অর্ধেক আসনকেই জটিল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে দলের একাধিক শক্তি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। গ্রুপিং বিদ্যমান এবং প্রতিদ্বন্দ্বী দলের বড় অথবা জনপ্রিয় নেতা প্রার্থী হতে পারেন। এমন আসনের সম্ভাব্য প্রার্থীদের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেকে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। এ প্রসঙ্গে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা কখনো পেশি শক্তি প্রার্থী বা টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দিইনি, ভবিষ্যতেও দেব না। মনোনয়নের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিই সেটি হলো প্রার্থীর জন্য সংশ্লিষ্ট এলাকার সমস্যার সম্পর্কে জানেন, মানুষের সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা থাকে এবং ওই এলাকার জনগণের কল্যাণের জন্য কাজ করার সক্ষমতা রাখেন। তিনি আরো বলেন, আমরা চাই এমন একজন প্রার্থী যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরব্বী, ছাত্রছাত্রী সব শ্রেণীর মানুষের যোগাযোগ আছে, যার প্রতি মানুষের আস্থা ও জনসমর্থন রয়েছে। জনগণের সমর্থন যার সঙ্গে থাকবে তাকে আমরা প্রাধান্য দেব। নবীন প্রবীণের সংমিশ্র ও জোটের সমীকরণ। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার নবীন এবং প্রবীণের সংমিশ্রণে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানা যায়। বিএনপির শীর্ষস্থানীয় নবীন প্রবীণের সংমিশ্রণ ও জোটের সমীকরণ। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার নবীন এবং প্রবীণের সংমিশ্রণকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানা যায় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে। তারা জানান, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানতে পারবেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। সম্প্রতি অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে বিএনপি সূত্র জানা গেছে। সূত্র জানায়, একটি আসনে শুধু একজনকে মনোনয়ন দেওয়া হবে, কোনো বিকল্প বা দ্বৈত প্রার্থী রাখা হবে না। এবার এর লক্ষ্য হলো ভেতরে ভেতরে বিভাজন রোধ করা এবং ঐক্যবদ্ধ প্রচারণা নিশ্চিত করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের এই বার্তা দেওয়া হচ্ছে যে আগামী নির্বাচনে দল যাকে প্রার্থী করবে তাকে মনোনয়ন নিতে হবে। গ্রুপিং বিভেদ ভুলে তাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যথায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, কোনো তদবির ও লবিং এর কাজ হবে না। বিএনপির এবারের মনোনয়ন দেবে শুধু তাদেরই যাদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক অভিযোগ নেই এবং যারা দলীয় নীতির প্রতি আনুগত্যশীল। দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচন বিএনপির জন্য টার্নিং পয়েন্ট। তাই যদি ভোটের মাঠে লড়তে পারবেন এবং জনগণের আস্থা অর্জন করতে পারেন, তাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে আসন ভিত্তিক ঐক্য গড়তে তফসিল ঘোষণার আগে
আগে তালিকা করা হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর মনোনয়ন বোর্ড 300 আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে। সেক্ষেত্রে প্রাথমিক তালিকার কোনো প্রার্থী যদি এলাকায় আশা অনুরূপ অবস্থান তৈরি করতে না পারেন অথবা দলের শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রমে অংশ নেন, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় সেখানে পরিবর্তন আনা হতে পারে। তার আগ পর্যন্ত সংশ্লিষ্ট আসনের সব দলীয় কার্যক্রম সবুজ সংকেত পাওয়া প্রার্থীর চাহিদা অনুযায়ী হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।